বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো। কবিতার নাম লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, বের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারা। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় রে? আমি শুধু হাসি চুক্তি করে, যখন তুমি থাকবে যে কাছে, সবই আমি দেখবো নয়ন। রান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চোখ ফেলে, এই গান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ে গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানে দোলা বোতল বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে কাছে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো বইয়ের ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, বলবে দুষ্টু ছিলি ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। আশিরজার কবিতার রেশ টেনে বলছি, আশিরজা আমি এবার তোমাকে গল্প শোনাচ্ছি। আজকে যে তোমাকে গল্পটা বলবো সেটা রবি ঠাকুরের লেখা ডাকঘর নাটকের গল্প। জনৈক মাধব দত্ত এবং তার পরিচিত কবিরাজের মধ্যে কথোপকথন চলছে একটি ছোট্ট ছেলের শারীরিক অবস্থা নিয়ে। সেই ছোট্ট ছেলেটির মা পূর্বেই মারা গেছেন এবং তার বাবা সবেমাত্র মারা গেছেন। সুতরাং নিঃসন্তান দম্পতি মাধব দত্ত সেই ছোট্ট ছেলেটিকে নিজেদের কাছে এনে রেখেছেন। কবিরাজ বলেছেন যে এই শরৎকালের রৌদ্র আর বায়ু কোনোটাই অমলের শরীরের জন্য ঠিক নয়, তাই তাকে বিশেষ কিছু পথ্যও দেওয়া হয়েছে এবং ঘরের মধ্যে তাকে একরকম আটক করে রাখা হয়েছে। মাধব দত্তের যিনি বন্ধু ঠাকুরদা, তিনি এসে এই ছেলেটির পরিচয় যখন জানতে পারলেন, তখন মাধব দত্ত জানালেন যে তিনি এবং তার স্ত্রী কোনোদিনই পোষ্যপুত্র নিতে চাননি, কারণ মাধব দত্ত অনেক পরিশ্রম করে কিছু টাকা পয়সা কামিয়েছিলেন। সুতরাং সেই পয়সা কেউ হঠাৎ করে এসে নিয়ে ভোগ করবে সেটা তিনি কোনোদিনই চাননি। কিন্তু এই ছেলেটিকে দেখে তার কেবলই মনে হচ্ছে যে এই পরিশ্রম করে এই ছোট্ট মানুষটির জন্যই সব টাকা খরচও করতে হবে এবং আরও কিছু টাকা রোজগারও করতে হবে। এজন্য টাকার পরম ভাগ্য যে এই ছেলের জন্যই সেই টাকা খরচ হচ্ছে। যাই হোক, এখন সেই ছোট্ট ছেলেটার কথায় আসি। ছোট্ট ছেলে অমল মাধব দত্তকে পিসে মশাই এবং তার গৃহিণীকে পিসিমা বলেই ডাকেন। মাধব দত্ত তাকে বুঝিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তে তার কোথাও কিন্তু যাওয়া চলবে না। এমনকি ঘরের বাইরে যেখানে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে সেই উঠোনটাতেও তার পক্ষে এখন যাওয়া কিন্তু একেবারেই মানা।
তখন অমলের কখনো মনে হচ্ছে সে যদি কাঠবেড়ালিও হতো তবেও বুঝি তার ভারী মজা হতো। কিন্তু অমল মাধব দত্ত মানে তার পিসে মশাইকে কখনো সেই ঘর থেকে বেরোবে না বলে কথা দিল। এবং পিসে মশাই যখন বলল যে পণ্ডিতরা ঘরের মধ্যে বসে বসেই অনেক পুঁথি পড়েন এবং তাদের কোথাও বেরোনোর সময় নেই, তখন কিন্তু অমল একেবারেই পণ্ডিত হতে চায়নি। কারণ অমলের একটাই দাবি, সে কোথায় দূরে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের পার হয়ে সে চলে যাবে। কিন্তু তার পিসেমশাই তাকে বোঝালেন, পাহাড়টা যখন এত কাণ্ড করে মস্ত বেড়ার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তাহলে বুঝতে হবে যে ওটা পেরিয়ে যাওয়া বারণ। তখন পিসেমশাইকে অমল জানতে চায় কে বারণ করেছে। অমল কিন্তু পিসেমশাইয়ের কাছে ওই বাঁশের লাঠি নিয়ে যে লোকটি লাঠিতে পুটুলি বেঁধে নাগরা জুতো পরে পাহাড়ের দিকে যাচ্ছিল সেই লোকটি নাকি চাকরি খুঁজতে যাচ্ছিল। তো এই কাজটি কিন্তু অমলের বেশ পছন্দ হয়ে যায়। তার ইচ্ছে হয় সে ওরকম দূরে দূরে গিয়ে চাকরি খুঁজবে। আর একদিন সে পিসিমাকে বলে রেখেছে সে যখন সুস্থ হবে তখন ওই পাহাড়ের ঝর্ণার ওখানে গিয়ে পুটুলি বেঁধে সে ছাতু নিয়ে যাবে আর সেই ছাতু সে খাবে। অমল ওই ঘরটিতেই বসে আছে আর সেই ঘরের জানলাটি দিয়ে তার সঙ্গে তার নানান মানুষের গল্প গাছা হচ্ছে। অমলের সাথে দইওয়ালার গল্প হয়েছে। দইওয়ালা তার সাথে গল্প করতে করতে বুঝে গেছে যে দই বিক্রি করেও যে কত সুখ। কারণ অমল কোনোদিনও সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে যায়নি, কিন্তু সে বলেছে অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় দইওয়ালার গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যাচ্ছে, তাদের পরনে সব লাল শাড়ি পরা। দইওয়ালা ভাবছে যে বাহ, অমল তো তার গ্রামের সব কথা বলে দিচ্ছে। তার মনে হলো অমল বুঝিস তার গ্রামে কখনো গেছে, কিন্তু অমল জানিয়েছে সে কোনোদিন ওই শ্যামলী নদীর ধারে যায়নি। কিন্তু দইওয়ালা অমলকে যখন এক ভাঁড় দই দিতে চাইল তখন অমল কিন্তু তার কাছে পয়সা নেই সে কথা দইওয়ালাকে বলল। দইওয়ালা তখন বলল, পয়সার কথা তুমি বলো না। পয়সা না নিয়েই তাকে ওই দই দিয়ে দিল আর দূরে চলে যেতে থাকলো। দই দই ভালো দই। সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। এরপরে অমলের ভাব হলো প্রহরীর সঙ্গে। প্রহরী রাজার প্রহরী। প্রহরী সময় মতো ঢং 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 করে ঘন্টা বাজায়। অমলের কিন্তু এই ঘন্টা বাজানোর চাকরিটাও খুব পছন্দ। অমলের একটু কেমন যেন মনে সন্দেহ হয়। অমল একটু দোটানায় পড়ে গেছে। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আর প্রহরীকে যখন সে বলল তোমার ঘন্টাটা একবার বাজিয়ে দাও না, তখন প্রহরী তো বলল এখনো সময় হয়নি। তাহলে সময় যায় কোথায়? তখন প্রহরী তাকে জানালো কেউ জানে না সেই দেশের কথা। অমলের কিন্তু সেই না জানা দেশেও খুব সুন্দরভাবে চলে যেতে ইচ্ছে করে। প্রহরীর কাছে অমল জানতে পারে তার বাড়ির রাস্তার ওপারে বড় বাড়িতে একটা নিশান উড়িয়েছে
এবং সব লোকজন সেখানে কেবলই আসছে আর যাচ্ছে। সেখানে নতুন ডাকঘর বসেছে। অমল জানতে চায় সেই ডাকঘর কার। প্রহরী বলে, ডাকঘর তো রাজার ডাকঘর। অমল কিন্তু তখন প্রহরীকে জানায় যে রাজা কি তার নামেও একদিন চিঠি পাঠাবে? ওই ডাক হরকরা কি কোনোদিনও তার নামে একটা চিঠি নিয়ে আসবে? তবে অমলের ডাক হরকরার চাকরিটা কিন্তু বেশ লাগে। সারা দেশ বিদেশ ঘুরে, সমস্ত ঘরে ঘরে ঘুরে চিঠি বিলি করার কাজ। অমল কিন্তু একরকম ঠিকই করে ফেললো। সে যদি কোনোদিন রাজার সঙ্গে দেখা করতে পারে তাহলে বলবে সে ডাক হরকরার চাকরি চায়। এখন প্রহরী যেহেতু প্রহরীর কাজ করে, তাই অমল তাকেও দুঃখ দিতে পারে না। তাই সে বলে, প্রহরী, তোমার কাজটিও ভালোই সুন্দর, কিন্তু আমার ওই ডাক হরকরার কাজটা আরো বেশি ভালো লেগেছে। প্রহরীর সঙ্গে গল্প হতে হতে সেখানে চলে আসে মোড়ল মশাই। মোড়ল মশাই ভারী রাগী লোক, তাকে সবাইকে মানতেই হয়, নইলে সে সবার ক্ষতি করে দেওয়ারও কিন্তু ভয় দেখায়। কিন্তু অমল মোড়লের সাথে যখন গল্প করলো তখন কিন্তু মোড়লেরও অমলকে ভারী ভালো লেগে গেল। মোড়ল মশাই জানতে পারলো যে অমল রাজার চিঠির জন্য অপেক্ষা করছে, আর রাজার সাথে দেখা হলে সে তার মনের কথাও জানাবে। তাই রাজার চিঠি আর রাজা, এই দুইজনের কথা যখন শুনলেন মোড়ল মশাই, তখন তিনি কিন্তু খানিকটা রেগেই গেলেন যে মাধব দত্ত আজকাল রাজা বাদশাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। এরপর অমলের আলাপ হয় সুধার সঙ্গে। সুধা একটি ছোট্ট বালিকা, সে শশী মালিনীর মেয়ে। সারাদিন সে গাছ থেকে ফুল তোলে, তারপরে সারাদিন বসে মালা গাঁথে। কিন্তু অমল সুধাকে বলল যে সে যখন সুস্থ হবে তখন অমল তাকে ফুল পেড়ে দেবে। অমল ঘন বনের মধ্যে গিয়ে গাছের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে দোলা খায় সেইখানে সে চাপা ফুল হয়ে ফুটতে চায়, আর সুধাকে বানাতে চায় তার পারুল দিদি। সুধা তখন কিছুতেই কিন্তু পারুল দিদি হতে চায় না, বরং অমলের মতো যদি কিছুক্ষণ বসে থাকতে পারে তাহলেই নাকি তার খুব মজা হতো, এই কথা অমলকে জানায়। সুধা যদি অমলের মতো বসে থাকতো তাহলে সে বেনে বউ পুতুল দিয়ে বিয়ে দিত। তার পুষি মেনি আছে, তাকে নিয়ে সে খেলা করত, কিন্তু তার তো বসে থাকলে চলবে না। অমল তাকে গল্প করতে বলে, কিন্তু সুধা বলে, তুমি লক্ষ্মী ছেলের মতো দুষ্টুমি না করে এখানে বসে থেকো, আমি যখন ফিরবো তখন কিন্তু তোমার সঙ্গে আবার গল্প করে যাব। অমল একটা ফুল চেয়ে বসে, কিন্তু ফুলের দাম না নিয়ে তো সুধা তাকে ফুল দিতে পারবে না। তখন অমল বলে যে বড় হয়ে সে ফুলের টাকা মিটিয়ে দেবে। এরপরে কতগুলো দস্যি দামাল ছেলে সেখানে এসে উপস্থিত। ছেলেরা জানায় অমলকে তারা সব খেলতে চলেছে, কিন্তু অমল তাদের অনুরোধ করে যে তার জালনার সামনে বসেই একটু যদি তারা খেলে যায় তবে অমলের ভারী ভালো লাগবে। অমল তাদের তার সব খেলনাগুলো দিয়ে দেয়। সেই খেলনাগুলো ধুলোয় নষ্ট হচ্ছে, সুতরাং তার জাহাজ, জটাই বুড়ি, সুন্দর সেপাইগুলো পেয়ে ছেলেরাও খুব খুশি। ছেলেরা আবার অমলের কাছে জানতে চায় সে যেন পরে ফেরত না চায়, আর কেউ পরে তাদের যেন বকা না দেয়। কিন্তু অমল শুধু একটা কথাই বলে, রোজ একবার করে এসে খেলনাগুলো নিয়ে তোমরা দরজার সামনে বসে একবার খেলে যেও।
আর যখন এই খেলনাগুলো নষ্ট হয়ে যাবে অমল আবার নতুন খেলনা আনিয়ে দেবে। ছেলেরা তখন খানিক খেলতে শুরু করলে অমলের কিন্তু ঘুমে চোখ বুজে আসে। এরপর সন্ধে নামতেই অমল একেবারে শয্যাগত হয়ে যায়। পিসেমশাই তাকে জানলার কাছে যেতেও বারণ করে। ফকিরের ছদ্মবেশে ঠাকুরদাদা আসেন। ঠাকুরদাদা এসে অমলকে রোজ নাকি ফকির সেজে গল্প বলে যান। আজও ঠাকুরদাদা গল্প নিয়ে এসেছেন, ত্রৌঞ্চ দ্বীপের গল্প। সেই গল্প অমলকে শোনাতে হবে। কিন্তু মাধব দত্ত, তার কিন্তু আর এই সমস্ত পাগলামি ভালো লাগছে না। তিনি প্রমাদ গুনছেন। অমল কেবলই বলে, এখানে যাই, ওখানে যাই, দূরে যাই, চলে যাই। এই কোনো কিছুই মাধব দত্ত বুকে ধরে মেনে নিতে পারেন না। কখনো পাখি হতে চাইছে, অমল কখনো দইওয়ালা হতে চাইছে। সে তার বিছানায় শুয়ে প্রত্যেকের খবর নিচ্ছে। দইওয়ালা বলেছিল তার বঞ্ঝির সাথে অমলের বিয়ে দেবে। সে তার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, পরনে লাল ডুরে শাড়ি, সকালবেলা নিজে হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে অমলকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে অমলের সাথে 7 ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদার বিয়ে হয়নি, তিনি তার কাছে ফকির সেজে বসে আছেন। তো এমন বউয়ের গল্প শুনে তারও ভারী লোভ হলো। এমন বউ কেন ঠাকুরদার হলো না? ঠাকুরদা অমলকে বলছে যে অমলের চিঠি রওনা হয়ে বেরিয়েছে। যে পথ বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায়, সেই ঘন বনের পথে অমলের চিঠি আসছে। কিন্তু অমলের চোখের সামনে এবার অন্ধকার হয়ে আসছে। আর রাজার ডাক হর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। হাতে তার লণ্ঠন, তার চিঠির থলি। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথে সে কেবলই অমলের দিকে এগিয়ে আসছে। অমল ফকির বেশি ঠাকুরদার মতো ভিক্ষে করতে চায়। সে খঞ্জনি বাজিয়ে নাচবে আর ভিক্ষে চাইবে, জয় হোক বলে। সেটা ভেবেই অমলের ভারী মজা হয়। কিন্তু ধীরে ধীরে অমলের সামনে সব যেন সাদা হয়ে আসে। সে যেন দেখতে পায় তার বাবা মা তার শিয়রে বসে আছে। ধীরে ধীরে তার দুঃখ ফুরিয়ে যাচ্ছে। ঠাকুরদার সাথে গল্প করতে করতে হঠাৎ সেখানে কবিরাজের প্রবেশ। কবিরাজ এসে অমলের সমস্ত ঘরের দরজা খুলে দেয়, সব জানলা খুলে দেয়। অমল বড় ভালো বোধ করে, চোখ তার বুজে আসছে। এমন সময় মোড়ল মশাইও সেখানে এসে উপস্থিত। মোড়ল মশাই বললেন, তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করছে, তার জন্য চিঠি এনেছি। মাধব দত্ত মোড়ল মশাইয়ের কাছে ক্ষমা চাইলেন।
অমল ছেলে মানুষ, পাগল, ওর কথা কি ধরে বসে থাকতে আছে? কিন্তু মোড়ল মশাই একখানা অক্ষর শূন্য কাগজ দিয়ে অমলের সামনে এগিয়ে দিলেন। ঠাকুরদা সেই চিঠি অমলকে দিলে অমল জানতে চায় সেই চিঠিতে কি লেখা আছে। রাজদূত বলে গেছে আজকে রাতেই রাজা আসবেন, অমলের বাড়িতে তিনি মুড়ি মুড়কির ভোগ খাবেন। মাধব দত্ত মোড়ল মশাইয়ের কাছে পরিহাস না করার জন্য অনুরোধ করেন, কিন্তু প্রত্যেকের চোখ কান্নায় ভেসে যাচ্ছে। প্রত্যেকে বুঝতে পারছে বাজনা বেজে গেছে। অমলের সমস্ত চোখ জুড়ে সাদা হয়ে যাচ্ছে, কখনো কালো হয়ে যাচ্ছে, আর ঢং ঢং করে 4 প্রহরের ঘন্টা বেজে উঠছে। এক সময় সুধা এলো। সুধা এসে তাকে একটা ফুল দিল, আর ফুল দিয়ে জানাতে বলল অমলকে যে সুধা তাকে ভুলে যায়নি। বন্ধুরা, আজ রবি ঠাকুরের জন্মদিনে তোমাদের আজকে শোনালাম ভীষণ সুখ এবং ভীষণ দুঃখ মেশানো এই ডাকঘর নাটকের গল্পটি। নাটকটি পড়লে তোমাদের আরো অনেক অনেক ভালো লাগবে। ডাকঘরের সঙ্গে যুক্ত আমি তো এখনো যতবার পড়ি আজও বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু এরপরে তোমাদেরকে ভীষণ আনন্দ দিতে গান পরিবেশন করবে। নমস্কার, আমার নাম দিয়ান চৌধুরী। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস চৌধুরী। আমরা একসঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীত গাইব। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেবরে লুট করে। যাব না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেলা রাশি বাতাসে আজ ছুটছে হাসি।
আজ বিনা কাজে বাজে বাঁশি, বিনা কাজে বাজে বাঁশি, কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নমস্কার। আশিকজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।